আসসালামু আলাইকুম। কিছু মানুষ বর্তমানে যারা তারেক রহমানের বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন, এদের প্রসঙ্গে কিছু কথা বলবো এবং যারা খুব দূরে আছেন। সম্প্রতি একটি ঘটনা আমি বলি। অতি সম্প্রতি কোনো একজন ব্যক্তির সাথে হঠাৎ করে আমার দেখা হওয়ার পরে তিনি বিএনপির একজন ত্যাগী নেতা এবং বিএনপির জন্য তিনি অগণিতবার অনেকবার জেল জুলুমের শিকার হয়েছেন। তো ভদ্রলোক হঠাৎ করেই তিনি দেখা হওয়ার পরে খুব মন খারাপ করে অনেকটা অশ্রু সজল অবস্থা, তিনি খুব আপসেট হয়ে বললেন যে তিনি ভেবেছিলেন যে তারেক রহমান বা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো তার প্রতি কোনো কারণে বিরক্ত এবং তিনি হয়তো বা চান না তিনি তার কাছে যান। এরকম একটা ধারণা তার মধ্যে তৈরি হয়েছিল। কারণ কি, তিনি যখন অনেকবার প্রধানমন্ত্রীর কাছাকাছি যেতে চেয়েছেন তখন কোনো না কোনো বাধা তার এসেছিল। এই বাধার কারণে তিনি যখনই কোনো প্রোগ্রাম, কোনো অনুষ্ঠানে যে কোনো ভাবে হোক বা তার অ্যাপয়েন্টমেন্ট চাইতেন, সাক্ষাৎকার চাইতেন, দেখা করতে চাইতেন, প্রতিটা ক্ষেত্রে তিনি বাধার মুখোমুখি হতেন। তো এই বাধার কারণে তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছিল বা তার ধারণা তৈরি হয়েছিল যে হয়তোবা প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতি বিরক্ত। কিন্তু ঘটনাটা উল্টে যায় যখন হঠাৎ করে কোনো একদিন প্রধানমন্ত্রী যখন যাচ্ছেন, তখন তিনি প্রধানমন্ত্রীর যে বহরে যাচ্ছেন, তিনি কোনো এক জায়গায় দাঁড়িয়েছিলেন। তো হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে দেখতে পেয়ে তিনি কিছুটা হাসি দেন এবং তাকে সালাম দেন ইশারার মাধ্যমে, এবং তিনি কিছু সময়ের জন্য ওই জায়গায় একটু থেমে যান। তখন সে অনেকটা অবাক হয়ে যায়, যে তখন সে বুঝতে পারে মানে প্রধানমন্ত্রীর অ্যাটিচিউড এমন ছিল যে তিনি তাকে খুব ভালোভাবে চিনতে পেরেছেন এবং তিনি তাকে দেখে খুশি। তিনি বুঝাতে চেয়েছেন যে তিনি কেমন আছেন। তিনি অনেকটা, আমরা হঠাৎ করে কোনো একটা মানুষকে পেয়ে কাছে পেলে খুশি হয়ে একটা এক ধরনের অভিব্যক্তি প্রকাশ করি, অনেকটা ওইরকম। এন্ড তখন ওই ব্যক্তি বুঝতে পারলেন যে আসলে তো প্রধানমন্ত্রী আমার প্রতি বিরক্ত না। যদি বিরক্ত হতেন তাহলে তিনি এই এক্সপ্রেশনটা আমাকে দিতেন না। এন্ড যে কোনো ভাবে হোক তিনি পরবর্তীতে বিভিন্নভাবে খোঁজ খবর নিলেন এবং তিনি বুঝতে পারলেন, এই ঘটনার পরে তার মধ্যে একটা উৎসাহ তৈরি হলো এবং তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারলেন হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যাপারে তিনি পজিটিভ, নেগেটিভ না। এখন এই কথার আমি এই উদাহরণটা কেন দিলাম, যে দেখেন, যারা প্রধানমন্ত্রীর কাছে আছেন এই মানুষগুলো বা কাছাকাছি যাওয়ার সুযোগ আছে, যাদের অ্যাক্সেস আছে, হ্যাঁ অবশ্যই আপনার ভাগ্যবান। আমি সেক্ষেত্রে আমি মনে করি এটা অবশ্যই আপনাদের প্রশংসা করবো, কোনো যোগ্যতা তার আপনার অবশ্যই কোনো যোগ্যতা সেখানে আছেন। কিন্তু আপনাদের একটা সিম্প্যাথি থাকা উচিত, যারা প্রধানমন্ত্রীর কাছে আছেন অন্যের প্রতি একটা সিম্প্যাথি থাকা উচিত। কারণ কি, আপনারা যারা আছেন, ধরেন মাননীয় প্রধানমন্ত্রীর আশেপাশে কত 50 জন, 100 জন, 200, 300, 400, 500 বা হাজার খানিক লোক প্রধানমন্ত্রীর আশেপাশে আছেন। কিন্তু এই বাংলাদেশে বিএনপি কি 1000 লোক করে? এই বিএনপি কি ভোট দিয়ে 1000 লোক ক্ষমতা এনেছে? এই বিএনপি কি আজকে আন্দোলনে জুলুম নিপীড়নে টিকে আছে? এই 17 বছর যে অস্তিত্ব ছিল বিএনপির, এটা কি এই 1000 লোকের কারণে বা 500 লোকের কারণে? না, এটা লক্ষ লক্ষ লোকের কারণে, কয়েক কোটি বিএনপির সমর্থকের কারণে। বা এই বিএনপি তো আমরা তো যদি নর্মালি বলি, যে আমরা মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখেছি যে 50 লক্ষের অধিক মামলা ছিল বিএনপি বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে, 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে। তো আমি যদি শুধু এটাই কাউন্ট করি, বিএনপি সব বাদ দিলাম, যদি যাদের মামলা খেয়েছিল বিএনপি, জেল জুলুমের শিকার হয়েছে, এরকম যদি লোকের সংখ্যা 50 লক্ষ না 50,000ও হয়ে থাকে, সেই 50,000 বা 50 লক্ষ লোকের মধ্যে কয়জন ব্যক্তি প্রধানমন্ত্রীর কাছে অ্যাক্সেস পাচ্ছেন? কয়জন দেখা করতে পারছেন? এখন যারা দেখা করতে পারছেন না মানে কি, তারা প্রধানমন্ত্রী কি তাদের প্রতি বিরক্ত, বা তারা কি বিএনপির ত্যাগী নেতা না, বা তারা কি বিএনপি থেকে বিতাড়িত বা বঞ্চিত, বা তারা কি বিএনপি করে না? অবশ্যই তা না। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, যারা কাছে আছে তাদের যোগ্যতা এবং ভাগ্য দুটোই প্রসন্ন তাদের জন্য। যোগ্যতাও আছে, তাদের ভাগ্যটাও হয়তো প্রসন্ন। এখন এই ব্যক্তিগুলো যদি অন্য মানুষগুলোর প্রতি সিম্প্যাথি না করেন বা তাদের খোঁজ খবর না নেন, প্রধানমন্ত্রীর পক্ষে তো সবার খোঁজ খবর নেওয়া সম্ভব না। কিন্তু আপনারা যারা কাছে থাকেন তারা তো পারেন প্রধানমন্ত্রীর রিপ্রেজেন্টেটিভ হিসেবে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে, একটু খোঁজ নিতে। তাতে তো গ্যাপটা কমে যায়, তাই না? আচ্ছা, তারপর আরেকটা বিষয় হচ্ছে যে যে মানুষগুলো তার কাছে যেতে পারে না তাদেরও আবার একটা বিষয় বুঝতে হবে, তারা ধৈর্য ধরা উচিত। কারণ 6 মতো 3 মাস পার হয়েছে।
যতদিন যাবে অনেক রদবদল হবে, কারণ আমি শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি বিভিন্ন ভাবে যে অনেক পরিবর্তন হবে বিএনপি। অনেক মানুষকে প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছেন যে কিছু একটা সে দেখি সে কি কাজ করে। অনেক নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, কিছু লোককে পরিবর্তন করা হবে, কিছু লোককে আবার রেখে দেওয়া হবে, অনেক কিছু হবে। সো যারা প্রধানমন্ত্রীর কাছে আছেন তাদের মধ্যে আবার এরকম, এরা আবার এদের মধ্যে কিছু ব্যক্তি আছেন, আমি নাম নেব না, যারা যাদের কোনো ব্যক্তিগত থ্রেটকে তিনি প্রধানমন্ত্রীর থ্রেট বানিয়ে ফেলছেন। যেমন ধরুন রহিমউদ্দিন নামে কোনো ব্যক্তির সাথে কলিমউদ্দিনের সম্পর্ক। এখন কলিমউদ্দিন প্রধানমন্ত্রীর খুব কাছে আছেন। এখন কলিমউদ্দিন ভাবছেন যে রহিমউদ্দিন যদি প্রধানমন্ত্রীর খুব কাছে যায় তাহলে কলিমউদ্দিনের অবস্থাটা দুর্বল হয়ে যেতে পারে। তিনি এখন কি করলেন, তিনি প্রধানমন্ত্রীর আশেপাশে কোনোভাবেই কলিমউদ্দিন রহিমউদ্দিনকে ভিড়তে দিলেন না, এবং এক পর্যায়ে সেটা ঠেকানোর জন্য কি করলেন, তিনি এসএসএফ সহ বিভিন্ন জায়গায় একটা বার্তা দিয়ে দিলেন যে এই ব্যক্তি একটা থ্রেট আশেপাশে যেন না আসতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, মানে আপনি আপনার ব্যক্তিগত থ্রেটকে, আপনি আপনার ব্যক্তিগত দুর্বলতা, আপনার রাগকে, ক্ষোভকে, অভিমানকে বা ঘৃণাকে আপনি প্রধানমন্ত্রীর উপর চালিয়ে দিচ্ছেন। আপনার থ্রেট তো প্রধানমন্ত্রীর জন্য থ্রেট না। আপনি যাকে ঘৃণা করেন ওই ব্যক্তি তো প্রধানমন্ত্রীর প্রিয় কেউ হতে পারে। তা আপনি ওই প্রধানমন্ত্রীর বা বিএনপির সেই ব্যক্তিকে কেন আপনার ব্যক্তিগত ঘৃণার কারণে তাকে দূরে রাখবেন? আপনি যে আপনার যে অবস্থানটা আছে এর জন্য তো আপনার খুশি থাকা উচিত। আপনি একটা ভালো অবস্থানের থেকে তো উদার হতে পারেন। আপনি একটা শক্ত জায়গায় আছেন, এতে কি আপনার উদার হওয়া উচিত না? অনেক সময় মানুষ না পেয়ে তর্কাতর্কি করে, বাকবিতণ্ডা করে, হানাহানি, আপনার ছোড়াছুরি, অনেক কিছু একজন থেকে কারাকারি করতে পারে, এটা অভাবে থাকা অবস্থায়। কিন্তু আপনি যখন একটা শক্ত অবস্থান পাবেন তখন কিসের কারাকারি? তখন তো আপনার মধ্যে একটা সন্তোষ কাজ করা উচিত, অন্যের প্রতি একজন সিম্প্যাথি কাজ করা উচিত। আমি মনে করি বিএনপিতে এই জিনিসটা বর্তমানে প্রকট আকারে দেখা দিচ্ছে, এবং আমি মনে করি যে বিএনপির সিনিয়র নেতা যারা আছে তাদেরও এটাকে বোঝা উচিত, বিষয়টাকে অ্যাটেন্ড করা উচিত। আর যারা ভালো অবস্থানে আছেন এদের সংখ্যাটা খুব কম। বিএনপিতে কয়জন লোক পদ পেয়েছেন, ভালো পদ, গুরুত্বপূর্ণ পদ কয়জন? যুব দলের সভাপতি সেক্রেটারি, ধরেন আমি যুব দলের কথা বলি, সভাপতি সেক্রেটারি ভালো পদ, তারপর আরো 2-3টা ভালো পদ থাকতে পারে, জেলা পর্যায়ে সভাপতি ভালো পদ থাকতে পারে, তারপরে আবার ধরেন ছাত্র দলের ক্ষেত্রে সেম, সেন্টারের সভাপতি সেক্রেটারি, তারপর জেলা পর্যায়ের সভাপতি সেক্রেটারি। আবার বিএনপির ক্ষেত্রে মূল দল, অঙ্গ সংগঠন, সব দলগুলোর জেলা পর্যায়ের সভাপতি সেক্রেটারি পদ, দেন থানা পর্যায়ের সভাপতি সেক্রেটারি পদ, দেন আপনার বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে সভাপতি সেক্রেটারি বা ভালো কিছু পদ, এরকম সব পদটা মিলে ধরেন 1000-2000 মানুষ বা 5000 নেতাকর্মী খুশি থাকলো এই পদ পেয়ে। সরকারি কিছু পদ পজিশন পেয়ে চুক্তিভিত্তিক নিয়োগ, এমপি মন্ত্রী হয়ে ধরেন আরো আমি মনে করি 2000 লোক সেটেল হলো। আমি সব মিলে ধরলাম 10,000 লোক সেটেল হলো। বাকি যারা আছে তারা কি করবে? তাদের তো মাঠে কাজ করতে হবে। এখন যে মানুষগুলো মাঠে কাজ করবে তাদেরকে তো উৎসাহ দিতে হবে, যারা, কারণ এই মানুষগুলো তো আপনার দলকে ক্ষমতা আনতে আবার লাগবে আপনার, আপনি তাদেরকে ইগনোর করতে পারেন না। এই মানুষগুলো নিয়ে আপনি চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, তাদের কিভাবে ভালো থাকা যায় সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে। এটা কিন্তু, এই ভাবনাগুলো কিন্তু বিএনপি যারা পলিটিশিয়ান তারা কি করছে? আবার একই সাথে আপনি দেখেন খুব গঠনমূলক ভাবে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচারণা হচ্ছে, এটাকে কি গঠনমূলক ভাবে এটাকে কাউন্টার করা হচ্ছে? এই যে বিএনপির একজন ভালো একজন উপদেষ্টা, যোগ্য মাহাদি আমিনকে নিয়ে যখন অপপ্রচার করা হয়, কয়টা মানুষ তার পক্ষে স্ট্রংলি কাউন্টার করতেছে বলেন? কয়জন আছে? কয়জন ব্যক্তি আছে? সে তো জেনুইনলি একজন ব্রিলিয়ান্ট একটা কি বলে অ্যাসেট, আমি মনে করি বিএনপির জন্য অনেক বড় একটা অ্যাসেট, এবং সে সত্যিকার অর্থে এখন তো এবং সে তো যখন দেশের বাইরে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে সে খুব দাপটের সাথে খুব ভালো রেজাল্ট নিয়ে আসছে। সে কিন্তু মাহাদি আমিন কিন্তু হঠাৎ করে প্রডিউসড হয় নাই, এই বিএনপির বাইরে, বিএনপিতে যোগ দেওয়ার পূর্বে থেকেই সে একজন খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে পরিচিত, যথেষ্ট তার সুনাম খ্যাতি ছিল। তো সেই মাহাদি আমিনকে নিয়ে কিন্তু অনেক আজে বাজে কথা অনেকে যখন লেখে তখন বিএনপি কি সেটাকে প্রপারলি কাউন্টার করতে পেরেছে? এবং আরো অনেক নেতা আছে, এই যে সালাউদ্দিন আহমেদকে নিয়ে কত অপপ্রচার করেছে, এখন আপনারা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর তিনি কাজ করতেছেন। সালাউদ্দিন আহমেদ কিন্তু ধীরে ধীরে কিন্তু সবকিছু, আমার কাছে মনে হচ্ছে এই একজন ব্যক্তি খুব ম্যাচিউরলি সবকিছু ডিল করছে। আমরা শুরুর দিকে অনেক কথা বলেছিলাম, তাকে বলেছিলাম তিনি ইন্ডিয়ার এটা হেন তেন, বাট একজন যোগ্য রাজনীতিবিদ, একজন মিনিস্টার, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে
সরাসরি কাজ করতে পারে না, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করতে পারে না। আপনি দেশকে ভালোবাসবেন মানে এই না যে হঠাৎ করে অন্য কোনো রাষ্ট্রকে আপনি গালি দেবেন, এটা কোনো মন্ত্রী পারে না। আমি পারবো, আপনি পারবেন। তো এই জন্য আমরা অনেক ক্ষেত্রে সরকারের কাছে সরাসরি বিরোধিতা করার মতো কিছু জিনিস আমরা আশা করি, এগুলো ভুল। এটা করা যায় না, পররাষ্ট্র নীতিতে এগুলো করা যায় না, বা রাষ্ট্রের নীতিতেও এগুলো করা যায় না। রাষ্ট্র তার কৌশলে তার মতো করে কাজ করবে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে আপনি এই বিষয়গুলো অ্যাটেন্ড করুন, এই বিষয়গুলোকে আপনি যদি খেয়াল না করেন তাহলে দলটা বিপদে পড়বে। এবং দলে যারা যারা ভালো অবস্থানে আছে এর সংখ্যা খুব কম। এই কম সংখ্যক মানুষগুলো, আপনি আওয়ামী লীগের কথা চিন্তা করেন না, আওয়ামী লীগে যারা সবচেয়ে বেশি সুবিধাভোগী তাদের কোনো খোঁজখবর কেউ আছে? কোনো খোঁজখবর নেই। আর আওয়ামী লীগের যারা এখন মিডিয়াতে বিভিন্ন জায়গায় মিছিল, মাঠে ঘাটে কাজকর্ম করতেছে, তারা কেউ কিন্তু পয়সাওয়ালা না। তারা কিন্তু কেউ, তাদের খুব কম সংখ্যক লোকই আওয়ামী লীগের শেখ হাসিনার খুব কাছাকাছি থেকে কাজ করেছেন। শেখ হাসিনার সবচেয়ে কাছের ব্যক্তি যারা যারা ছিলেন তাদের মধ্যে কয়জন এখন আছে মাঠে বলেন? প্রধানমন্ত্রীর কাছে থাকলেই যে তিনি সারা জীবন প্রধানমন্ত্রীর কাছে থাকবেন, তার বিপদে আপদে কাজ করবেন, তার গ্যারান্টি নাই। আবার অতীতে তার সাথে যারা ছিলেন না সেই বিষয়টাও খেয়াল করতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আমার এই আজকের কথাগুলো মূলত বিএনপিতে যারা নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, সুবিধা বঞ্চিত, আমি ওই মানুষদের জন্য কথা বলেছি। এবং আমি আশা করি সুবিধা বঞ্চিত মানুষগুলো ঠিক সময়ে তাদেরকে মূল্যায়ন করা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।